সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনা মহামারীর সময়ে তোমাদের সাথে সময় কাটানোর কথা ছিল আমাদের, কিন্তু করোনাকালীন সময় যেহেতু আমরা আজকে একে অন্য থেকে দূরে, কিন্তু সেই দূরে আর বেশিক্ষণ থাকবো না। অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের সাথে পারস্পরিক মিথস্ক্রিয়া জড়িত হব। সেই লক্ষ্য নিয়ে আজকে হিসাব বিজ্ঞান বিভাগের হিসাব বিজ্ঞান পত্রের প্রথম পত্রের হিসাব বিজ্ঞান পরিচিতি ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই তোমরা আমার ক্লাসের সাথে একযোগে জয়েন করবে। চলো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্লাসটি সম্পর্কে জেনে নিই কী কী আজকে আমরা শিখব। সুনামগঞ্জ সরকারি কলেজ এর হিসাব বিজ্ঞান বিভাগে আজকের পড়ার বিষয় হচ্ছে অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। আজকে যে বিষয় শিখবো আমরা সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন। কিছু জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে দেব, যেগুলো পরবর্তী ক্লাসে আমাকে তোমরা রেসপন্স করবে, সেগুলো হোমওয়ার্ক হিসাবে কাজ করবে। চলো আমরা হিসাব বিজ্ঞান সংজ্ঞাটি আজকে শিখি। হিসাব বিজ্ঞান এই সংজ্ঞা পড়তে গিয়ে হিসাব বিজ্ঞানের গুরুত্ব উপলব্ধি করতে হয়। প্রথমেই অনেকেই জানো না তোমরা যে নাইকুর প্রতিষ্ঠাতা ফিল নাইট হিসাব বিজ্ঞানের স্নাতক ডিগ্রি নিয়েছিলেন, যদিও তিনি অন্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। কারণ সে চেয়েছিল তার প্রতিষ্ঠান আর্থিকভাবে কী ঘটছে তা বুঝতে, এজন্যই শুধু হিসাব বিজ্ঞানে তিনি স্নাতক ডিগ্রি নিয়েছিলেন। তাহলে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কতটুকু আমরা সহজেই বুঝতে পারছি। সে বুঝতে পেরেছিল যে হিসাব বিজ্ঞান হলো এমন একটি আর্থিক তথ্য ব্যবস্থা যা প্রতিষ্ঠানের আর্থিক সকল তথ্য সরবরাহ করে। তাহলে নাইকের প্রতিষ্ঠাতা ফিল নাইট যে বিষয়টি বোঝার জন্য হিসাব বিজ্ঞান স্নাতক ডিগ্রি নিয়েছিল সেটা হচ্ছে যে তিনি বুঝতে চেয়েছিলেন যে তার প্রতিষ্ঠানে কী করছে সেই তথ্য সরবরাহ করতে। সেই তথ্য সরবরাহ করতে, সে থেকে আমরা বুঝতে পারছি হিসাব বিজ্ঞানের গুরুত্ব কতটুকু। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন লেখক বিভিন্নভাবে হিসাব বিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছেন। আমরা প্রথম হিসাব বিজ্ঞানের মূল সংজ্ঞাটুকু বুঝবো। যেমন হিসাব বিজ্ঞান হলো হিসাব লিপিবদ্ধকরণ। তাহলে হিসাব বিজ্ঞানের প্রথম কাজটা হচ্ছে কি? হিসাবগুলো লিপিবদ্ধ করা। সুসংবদ্ধকরণ মানে হচ্ছে হিসাবের খাতায় বিজ্ঞানসম্মতভাবে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা ও আর্থিক তথ্য বিশ্লেষণের একটি নির্ভরযোগ্য প্রক্রিয়া যা ব্যবসায় আর্থিক ব্যবস্থাপনাকে সাহায্য করে। তো হিসাব বিজ্ঞান দুইটি কাজ করে। একটা হচ্ছে হিসাব রক্ষণ করে। তো হিসাব রক্ষণটা কি? হিসাব রক্ষণ হচ্ছে হিসাবের বইতে হিসাবের লেনদেনগুলো লিপিবদ্ধ করা এবং সেটা বিজ্ঞানসম্মত উপায়ে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা। দ্বিতীয় কাজটা হচ্ছে বিশ্লেষণ করে। বিশ্লেষণ কেন করে? হিসাব বিজ্ঞান বিশ্লেষণ করে এজন্য হিসাব একটা প্রতিষ্ঠানের যারা স্টেক হোল্ডার থাকে, স্টেক হোল্ডাররা কী কী তথ্য জানতে পারবে, এই তথ্যর মাধ্যমে সে একটা ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে চলছে, ব্যবসা ব্যবস্থা ভালো না মন্দ, সে তথ্য সে এই বিশ্লেষণের মাধ্যমে জানতে পারে। তাহলে হিসাব বিজ্ঞান আমরা দুটি অংশ জানি, একটা হচ্ছে হিসাব রক্ষণ, একটা হচ্ছে বিশ্লেষণ। আচ্ছা, পরবর্তীতে আমরা হিসাব রক্ষণের আর্থিক তো লিপিবদ্ধনের। তাহলে হিসাব রক্ষণটা কি? হিসাব রক্ষণ হচ্ছে যে হিসাব রক্ষণ হলো আর্থিক তথ্য লিপিবদ্ধকরণের একটি প্রক্রিয়া। তাহলে হিসাব রক্ষণের তিনটি অংশ থাকে। কি কি করে? লেনদেন লিপিবদ্ধ করে, আর্থিক তথ্যের সারাংশ তৈরি করে। আর্থিক তথ্যের সারাংশটা হচ্ছে যেমন আমরা একটা কোনো লেনদেন যখন লিপিবদ্ধ করি, প্রথমে আমরা চিন্তা করি এটা লেনদেন বা লেনদেন না। যদি লেনদেন হয় সেক্ষেত্রে আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করি। দ্বিতীয়ত এই লেনদেনগুলো নিয়ে আমরা একটা তথ্যের সারাংশ তৈরি করি, যেটা বলে রেওয়ামিল, অর্থাৎ হিসাব জাবেদা থেকে খতিয়ানের মাধ্যমে লেনদেনগুলোর যে সারমর্ম বা সারাংশ তৈরি করে সেটাকে রেওয়ামিল বলি আমরা। এরপর আর্থিক প্রতিবেদন তৈরি করি। তাহলে হিসাব রক্ষণের কাজ কয়টা? তিনটা। কী কী? লেনদেন লিপিবদ্ধকরণ, আর্থিক তথ্যের সারাংশ তৈরি, আর্থিক প্রতিবেদন তৈরি করা। তাহলে আমরা কী কী শিখলাম? হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের কয়টা অংশ, হিসাব বিজ্ঞানের দুইটা অংশ, একটা হচ্ছে হিসাব রক্ষণ,
আরটা হচ্ছে বিশ্লেষণ। এতে হিসাব রক্ষণ করতে গিয়া আমরা 3টা কাজ করি। কী করি? লেনদেন লিপিবদ্ধকরণ করি, আর্থিক প্রতিবেদন তৈরি করি, এবং এই আর্থিক তত্ত্বের সারাংশ তৈরি করি ও আর্থিক প্রতিবেদন তৈরি করি। এখন বিশ্লেষণের কী কাজ? বিশ্লেষণ কারে কয়? তাহলে হিসাব বিজ্ঞানের 2টি অংশ পড়ছি আমরা। একটা হচ্ছে হিসাব রক্ষণ। হিসাব রক্ষণ শিখলাম যে হিসাব রক্ষণ হলো লেনদেন লিপিবদ্ধকরণের প্রক্রিয়া। এখানে 3টি অংশ থাকে। প্রথম লেনদেন লিপিবদ্ধকরণ, আর্থিক তত্ত্বের সারাংশ তৈরি এবং আর্থিক প্রতিবেদন তৈরি। আর বিশ্লেষণ কারে কয়? এখন হিসাব বিজ্ঞানের অপর পাঠটা হচ্ছে বিশ্লেষণ। বিশ্লেষণ হলো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের একটি অংশ। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের 3টি অংশ থাকে। এটা হচ্ছে সিদ্ধান্ত, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ। তাহলে ব্যবস্থা হিসাব বিজ্ঞানে কয়টা অংশ থাকে? সিদ্ধান্ত, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ। তাহলে আমরা কি শিখলাম? যে হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানে কয়টা অংশ থাকে? হিসাব বিজ্ঞানে 2টা অংশ থাকে। একটা হচ্ছে হিসাব রক্ষণ, আরটা হচ্ছে বিশ্লেষণ। হিসাব রক্ষণের 3টা অংশ থাকে। কি কি? হিসাব রক্ষণের 3টা অংশ থাকে, সেটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ, আর্থিক তথ্যের সারাংশ তৈরি, আর্থিক প্রতিবেদন তৈরি করা। আর বিশ্লেষণের 3টি অংশ থাকে, সিদ্ধান্ত নেয়, পরিকল্পনা করে, নিয়ন্ত্রণ করে। অর্থাৎ হিসাব রক্ষণের কাজ শেষ হলে হিসাব বিশ্লেষণের কাজ শুরু হয়। এখন আমরা আসি, হিসাব বিজ্ঞানকে বিভিন্ন লেখক বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। ওয়েজেন্ট, কাইসু অ্যান্ড কামিল একজন বিখ্যাত আমেরিকান রাইটার। উনি তাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গ্রন্থে উল্লেখ করেছেন, অ্যাকাউন্টিং ইজ এন ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ অ্যাকাউন্টিং হচ্ছে এক ধরনের তথ্য ব্যবস্থাপনা, দ্যাট আইডেন্টিফাইস, রেকর্ডস অ্যান্ড কমিউনিকেটস দ্য ইকোনমিক ইভেন্ট অফ অ্যান অর্গানাইজেশন টু ইন্টারেস্ট ইউজার। অর্থাৎ তাদের মতে হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তথ্য ব্যবস্থা যেটা চিহ্নিত করে লেনদেন, রেকর্ড করে এবং অর্থনৈতিক ঘটনাবলী যারা প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট তাদেরকে সরবরাহ করে। সুতরাং বলা যায় যে বিশেষ ব্যবস্থা বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন শনাক্তকরণ করে, লিপিবদ্ধকরণ করে, শ্রেণীবদ্ধকরণ করে, সংক্ষিপ্তকরণ করে, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, বিচার বিশ্লেষণ ও পর্যালোচনামূলক ব্যবসায়ের সঠিক আর্থিক অবস্থা সংশ্লিষ্ট পক্ষদের নিকট তুলে ধরে তাকে হিসাব বিজ্ঞান বলে। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা শিখতে পারলাম। আমরা অনেকেই আগে মনে করতাম যে হিসাব রক্ষণ আর হিসাব বিজ্ঞান একই কথা, কিন্তু না, হিসাব রক্ষণ আর হিসাব বিজ্ঞান একই কথা না। হিসাব রক্ষণ হলো হিসাব বিজ্ঞানের একটি অংশ মাত্র। আচ্ছা, তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থাপনা যেটা প্রতিষ্ঠানের সাথে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির নিকট তথ্য সরবরাহ করে, যেটা আধুনিক হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এই হিসাব বিজ্ঞান বিশ্লেষণের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের কী অবস্থা জানতে পারি, কী অবস্থা জানতে পারি। তাহলে হিসাব বিজ্ঞানের যদি কাজ সঠিকভাবে করা যায় তাহলে আমাদের পুঁজিবাজার থেকে শুরু করে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব এবং প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা জানা সম্ভব। এবং এটা সঠিকভাবে পালন করা হলে তাহলে আমাদের শেয়ার মার্কেটে দুর্নীতি করা সম্ভব হতো না। এখন আমরা আসি হিসাব বিজ্ঞান উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ক্রমবিকাশ হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ উৎপত্তি। হিসাব বিজ্ঞানের উৎপত্তি কেমনে হলো সেটা জানা খুবই প্রয়োজন আমাদের। হিসাব বিজ্ঞান এতক্ষণ আমরা শিখলাম যে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা পড়তে গিয়ে কতগুলো বিষয় আমরা শিখলাম, যে হিসাব রক্ষণ, হিসাব বিশ্লেষণ এবং হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট পক্ষের নিকট পৌঁছে দেখা। তাহলে এই হিসাব বিজ্ঞানের বর্তমানে রূপ লাভ এখন করে না, এটা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় পরিবর্তিত হয়ে বর্তমান রূপে এসেছে। সেটা জানার জন্য আমাদের হিসাব বিজ্ঞানের উৎপত্তি জানা দরকার। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ক্রমবিকাশ হচ্ছে 4টি ধারা এটি আমরা ভাগ করেছি। তো হিসাব বিজ্ঞানের বিবর্তন ইতিহাস অতি প্রাচীন ও বৈচিত্র্যময়। সভ্যতার বিবর্তনের ধারা ও ব্যবসা বাণিজ্যের প্রয়োজনের তাগিদে হিসাবরক্ষণ ব্যবস্থা ধাপে ধাপে পরিবর্তিত হয়ে বর্তমান রূপ লাভ করেছে। হিসাব বিজ্ঞানের উৎপত্তির ইতিহাসকে 4টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উন্মেষকাল। উন্মেষকালটা হচ্ছে
1494 সালে যে সোম্বা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রভাবশালী লিটা বইটি রচনার মাধ্যমে হিসাব বিজ্ঞানের উন্মেষ কাজ শুরু হয়। সেটা হচ্ছে 1494 সালে। আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। প্রাক বিশ্লেষণকাল 1494 থেকে 1800 সাল পর্যন্ত সময়কাল। বিশ্লেষণকাল 1801 থেকে 1950। আধুনিককাল 1951 থেকে বর্তমান। তাহলে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের পর্যায় কয়টা আমরা পেলাম? 4টা। এই 4টা উৎপত্তি ক্রমবিকাশের কাল ধরেই বর্তমান যুগে হিসাব বিজ্ঞান এসেছে। তো হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের কাল হচ্ছে 4টা। কী কী? উন্মেষকাল, প্রাক বিশ্লেষণকাল, আধুনিককাল, এই 4টা স্তর। এখন আমরা আসি উন্মেষকালে। আসলে হিসাব বিজ্ঞান হচ্ছে একটা নিরামিষ, অনেকেই বলে হিসাব বিজ্ঞান সাবজেক্টটা, কিন্তু আমরা যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ক্রম বিকাশে তাকাই, যেহেতু এটি প্রাচীন ঐতিহ্যবাহী সাবজেক্ট, এর সাথে জড়িত আছে আমাদের জীবনযাপনের সাথে অতপ্রতভাবে জড়িত। উন্মেষকালকে যদি আমরা ভাগ করি 4টা যুগে ভাগ করতে পারি। এটা হচ্ছে প্রস্তর যুগ, যে যুগে মানুষ পাথর রশিদে গিট দিয়ে হিসাব রাখত, বা জীবনযাপন ছিল খুবই অনুন্নত, মানুষের যোগাযোগ ছিল না, মানুষ বন্য প্রাণীর মতো বাস করত, সেটা হচ্ছে প্রস্তর যুগ। এই যুগে মানুষ জীবিকার প্রয়োজনে হিসাব রাখত, সেটা হচ্ছে পাথরে দাগ কেটে বা পাথর জড়ো করে, ছোটো ছোটো পাথর একসাথে করে হিসাব রাখত। প্রস্তর আছে প্রাচীন যুগ। প্রাচীন যুগে হিসাব মানুষ যখন বুঝতে শিখলো যে তাকে বসবাসের জন্য কোনো কিছু তৈরি করতে হবে, তখন সে গুহায় বসবাস শুরু করল। এই প্রাচীন যুগে গুহায় বসবাস করে গুহাতে রশি টেনে দাগ কেটে তারা হিসাব রাখত। পরবর্তী আসলো বিনিময় যুগ। মানুষ যখন বুঝতে পারলো যে একাই তার পক্ষে তার জীবিকার সকল চাহিদা পূরণ করা সম্ভব না, তখন সে কী করলো? একে অন্যের সাথে তার দ্রব্য বিনিময় করতে শুরু করলো। এই দ্রব্য বিনিময় থেকে আসে বিনিময় যুগ। পরবর্তীতে যখন দ্রব্যের মাধ্যমে বিনিময় করা সম্ভব হচ্ছিল না, তখন প্রয়োজন দেখা দিল যে মুদ্রার মাধ্যমে একে অন্যের সাথে সহজেই কী করতে পারবে? ব্যবসায় একে অন্যের সাথে মুদ্রার লেনদেনের মাধ্যমে জিনিসপাতি ক্রয় বিক্রি করতে পারবে। তখন আসলো মুদ্রার যুগ। এভাবে উন্মেষকালটা হিসাব বিজ্ঞানের আনুষ্ঠানিক কোনো যাত্রা শুরু হয়নি, কিন্তু মানুষ যে তার জীবনের প্রয়োজনে ক্ষুদ্র ক্ষুদ্র হিসাব রাখত, সেইটাই এই উন্মেষকালে ফুটে উঠেছে। এর পরবর্তী আসে আমরা প্রাক বিশ্লেষণকাল। এই প্রাক বিশ্লেষণকালে হচ্ছে আসলে মূলত হিসাব বিজ্ঞানের যাত্রার আনুষ্ঠানিক শুরু মাত্র। তোমরা ক্লাস 9ম-10ম শ্রেণীতে অনেক কিছুই পড়েছ হিসাব বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে, সেটাই আজকে আমি এই প্রাক বিশ্লেষণকাল সম্পর্কে শুধু তোমরা পড়েছ লুকা পেসিওলি হিসাব বিজ্ঞানের জনক। কিন্তু আজকে তোমরা এই ক্লাসের মাধ্যমে শিখবে যে লুকা পেসিওলি সম্পর্কে একটা বিস্তারিত বিবরণ আমি দেওয়ার চেষ্টা করেছি। যেমন হিসাব বিজ্ঞানের তোমরা স্লাইডটার দিকে তাকালে দেখতে পারবে যে হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি, তার পুরো নামটা কি? তার পুরো নামটা আমরা অনেকেই জানি না। তার পুরো নামটা হচ্ছে ফ্রা লুসা বার্তালোমিও ডি পেসিওলি। তার সংক্ষেপের নাম হচ্ছে লুকা পেসিওলি। হিসাব বিজ্ঞানের জনকের জন্ম অনেকেই আমরা জানি না। 1445 সালে ইতালিতে ভেনিস শহরে তিনি জন্মগ্রহণ করেন, এবং 1514 থেকে 1517 মতান্তরে, এটার প্রকৃত বা নির্দিষ্ট তারিখ যেহেতু আমরা জানি না, আমি সেজন্য 2টা সাল ব্যবহার করেছি। সেটা হচ্ছে 1494, 1514 ও 1517, এই 2 সালের মধ্যে কোনো এক সময় তিনি মৃত্যুবরণ করেছেন। তার জন্মস্থানের নাম আমরা অনেকেই জানি না। তার জন্মস্থানের নাম হচ্ছে অরাগো সান্টো সেপুলক্রো। এটা তুস্কানি, এটা হচ্ছে ভেনিস শহরের একটা জায়গার নাম।
এই জায়গাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মস্থানের নাম অনুসারে তাকে নামে ডাকা হতো লুকা ডি ভোরগা, লুকা ডি ভোরগো। তার এই অরোগো থেকে এই ভোরগো নামটি এসেছে তার নামের সাথে, যেহেতু তার জন্মস্থানের নাম অনুসারে, তাহলে তার নামের তার নামটা যেহেতু তার স্থানের অনুসারে নাম রাখা হয়েছে, তিনি যে একজন বিখ্যাত ব্যক্তি সহজে অনুমান করতে পারছি। তাহলে আমরা কি শিখলাম, যে আমরা শিখলাম হিসাব বিজ্ঞানের জনকের পূর্ণ নাম যদি বলি আমরা ফ্রালোসা বার্তালোমুলিও ডি পেসিউলি। তার জন্ম হচ্ছে 1494 সাল, 1445 সাল, এবং তার মৃত্যু হচ্ছে 1514 থেকে 1517। আমরা যখন এমসিকিউ কোশ্চেন পাবো, যদি 1514 সাল পাই তাহলে 1514 সাল টিক দিব, আর যদি 1517 সাল থাকে চারটা অপশনের মাধ্যমে, তাহলে 1517 সাল টিক দিব। তো এই দুটোটাই সঠিক কোশ্চেন। তাহলে হিসাব বিজ্ঞানের জনক সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, তার নাম, তার জন্ম মৃত্যুর সাল, এবং তার যে স্থানে জন্ম করেছেন জন্মস্থানের নাম, এবং জন্মস্থানের নাম অনুসারে তার নাম হয়েছে সে নাম। পরবর্তী আসি, তার হিসাব বিজ্ঞান সম্পর্কিত তার প্রথম প্রকাশিত গ্রন্থের নাম ছিল সুম্বা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপারেশন লিটা। 1494 সালে ইতালি ভাষায় ইতালিতে প্রকাশিত হয় গ্রন্থটিতে বুক কিপিংয়ের উপর 36টি অধ্যায় ছিল। উক্ত অধ্যায় অংশের নাম ডি কম্পিউটাস ডি স্ক্রিপ্টাস, অর্থাৎ তিনি যে বইটা লিখেছিলেন সেই বইটিতে একটা বুক কিপিংয়ের উপর 36টি অধ্যায় ছিল। এই অধ্যায়ের একটা অংশের নাম ছিল ডি কম্পিউটার ডি স্ক্রিপ্টাস। এই বইটিতে হলো বন্ধু লিওনার্দো দা ভিঞ্চির আঁকা চিত্র অন্তর্ভুক্ত ছিল, কারণ হচ্ছে সেই সময় লিওনার্দো দা ভিঞ্চি এই লুকা পেসিউলির সমসাময়িক বন্ধু ছিল, এবং তিনি এই বইটিতে একটা চিত্র এঁকে দিয়েছিলেন। এই গ্রন্থটির মাধ্যমে হিসাব বিজ্ঞানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম যে হিসাব বিজ্ঞানের জনক কি, তার পূর্ণ নাম, তার প্রকাশিত গ্রন্থের নাম, এবং গ্রন্থটি কী ভাষায় প্রকাশিত হয়েছে, এবং গ্রন্থটিতে বুক কিপিংয়ের কয়টা অধ্যায় ছিল, 36টা অধ্যায় ছিল। উক্ত অধ্যায় অংশের নাম কী ছিল? ডি কম্পিউটিস ডি স্ক্রিপ্টাস। বইটিতে পেসিউলি ছিল তার বন্ধু, এবং পেসিউলির একটি চিত্র এই বইটিতে অন্তর্ভুক্ত ছিল। এই গ্রন্থের মাধ্যমে মূলত হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়। তাহলে আমরা কি কি শিখলাম? প্রথমেই শিখলাম হিসাব বিজ্ঞান উৎপত্তি ক্রমবিকাশের 4টা স্তর: উন্মেষকাল, প্রাক বিশ্লেষণকাল, আধুনিক কাল। বিশ্লেষণকালে এসে আমরা শিখলাম 4টা: প্রস্তর যুগ, প্রাচীন যুগ, বিনিময় যুগ ও মুদ্রা যুগ। আর প্রাক বিশ্লেষণকালটা আমাদের জন্য বেশি জরুরি। এখানে আমরা শিখলাম লুকা পেসিউলির নাম, জন্ম মৃত্যুর সাল, তার জন্মস্থানের নাম, তার রচিত গ্রন্থের নাম, তার গ্রন্থটিতে কয়টা অংশ ছিল, বুক কিপিংয়ের কয়টা অধ্যায় ছিল, এবং লুকা পেসিউলির বন্ধু লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে জানলাম। এখন আমরা আসি হিসাব বিজ্ঞানের বিশ্লেষণকাল। বিশ্লেষণকাল শুরু হয়েছে 1801 থেকে 1950 সাল পর্যন্ত। বিশ্লেষণকালে আমরা হিসাব বিজ্ঞানের চার ধরনের হিসাব বিজ্ঞান উৎপত্তি লাভ করে। এই সময় কী কী? নিরীক্ষা হিসাব বিজ্ঞান। 1840 সালের দিকে নিরীক্ষা হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়। অর্থাৎ নিরীক্ষা হিসাব বলতে আমরা বুঝি হিসাব বিজ্ঞানের যদি বলি আমরা পোস্টমর্টেম অফ অ্যাকাউন্টিং, যদি আমরা বলি পোস্টমর্টেম অ্যাকাউন্টিংটা হচ্ছে, অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে পোস্টমর্টেম বলে, অর্থাৎ একটা লাশের যে পোস্টমর্টেম করে সেভাবে যদি হিসাব বিজ্ঞানকে পোস্টমর্টেম করা হয়, সেটাই হচ্ছে নিরীক্ষা হিসাব বিজ্ঞান। অর্থাৎ হিসাব বিজ্ঞানের কাজে কোনো ভুল ত্রুটি যদি থাকে সেটা ধরিয়ে দেওয়ার নাম হচ্ছে নিরীক্ষা হিসাব বিজ্ঞান। এটার উৎপত্তি হয় 1840 সালে। কর হিসাব বিজ্ঞান হচ্ছে যে আমরা জনগণের অর্জিত সম্পদের একটা অংশ সরকারকে যে আমরা দিব, সেটা কীভাবে দিব, সেই হিসাব বিজ্ঞান উৎপত্তি লাভ করে 1840 সালে।
উৎপাদন হিসাব বিজ্ঞান, এখানে উৎপাদনের একটু এটা ভুল আছে, তোমরা সংশোধন করে নিয়ে পরে। উৎপাদন হিসাব বিজ্ঞান হচ্ছে 1900 সালে, অর্থাৎ একটা প্রতিষ্ঠান কীভাবে উৎপাদন করলে তার দ্রব্যের দাম নির্ধারণ করতে পারবে ক্রেতাদের জন্য সহজেই, মানে সে ন্যায্য মূল্যে কিনতে পারবে। কি একটা প্রতিষ্ঠানের উৎপাদনকালে কি সে কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদন পর্যায়ে তার খরচ কত, এই যে জিনিসগুলোর উৎপত্তি, অর্থাৎ শিল্প বিপ্লবের সাথে সাথে হিসাব বিজ্ঞানের যে প্রক্রিয়াটাও জটিল হয়ে যায়, সেই জটিলতা লাভ করে এবং সেই জটিলতা উত্তরণের জন্য দ্রব্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে উৎপাদন হিসাব বিজ্ঞান ব্যাপক ভূমিকা লাভ করে। এর উৎপত্তি লাভ করে 1900 সালে। আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হলো, এটা 1950 সালের দিকে উৎপত্তি লাভ করে, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরিকল্পনা প্রণয়ন এবং পরিকল্পনা প্রণয়ন কাজগুলা এবং ব্যবসা এবং আর্থিক তথ্য সংশ্লিষ্ট পক্ষের নিকট বিশ্লেষণ করার জন্য যে ব্যবস্থা হিসাব বিজ্ঞান উৎপত্তি লাভ করে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বলে। এই হিসাব বিজ্ঞানের এই চারটা হিসাব বিজ্ঞানের স্তর বিশ্লেষণকালে উৎপত্তি লাভ করে এবং এই স্তরগুলো উৎপত্তি লাভের ফলে হিসাব বিজ্ঞানের জটিলতা শুরু হয়। এই সময়কালে হিসাব বিজ্ঞান পেশাজীবী হিসাববিদদের সর্বপ্রথম স্বীকৃতি লাভ দেয় উরুগুয়ে 1825 সালে। 1825 সালে হিসাব বিজ্ঞান যে একটা পেশা, যেমন ডাক্তারের একটা পেশা, তো সে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তেমনি হিসাব বিজ্ঞান পেশা যে একটা পেশাজীবী হিসাববিদ, অর্থাৎ শুধু তারা হিসাব বিজ্ঞানকে পেশা হিসাবে নেবে, সেই উৎপত্তি লাভ করে 1825 সালে এবং সেটা শুরু হয় প্রথম উরুগুয়ে থেকে। এরপরে ইংল্যান্ডে ইনস্টিটিউট অফ অ্যাকাউন্ট অফ এডিনবার্গ হিসাবে 1953 সালে প্রতিষ্ঠিত হয়। এটা একটা পেশাজীবীদের ইউরোপের প্রথম একটা সংগঠন। এটা 1854 সালে সোসাইটি অফ অ্যাকাউন্টেন্ট ইন এডিনবার্গ নামে রাজকীয় সনদ লাভ করে। তাই হিসাব বিজ্ঞান পেশাজীবীদের হিসাববিদের যাত্রা শুরু হয় 1825 সালে এবং সেটা ইংল্যান্ডে তার পরিপূর্ণতা লাভ করে 1853 সালে প্রতিষ্ঠিত হয় ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টেন্ট অফ এডিনবার্গ এবং 1854 সালে এসে সোসাইটি অফ অ্যাকাউন্টেন্ট এডিনবার্গ রাজকীয় সনদ লাভ করে। এখন আমরা আসি আধুনিক কালে। আধুনিক কালে হচ্ছে হিসাব বিজ্ঞান, যখন আমরা দেখি হিসাব বিজ্ঞান ক্রমেই থেকে তার রূপ চেঞ্জ করতেছে, অর্থাৎ কাজের ধরন পরিবর্তনের সাথে সাথে আমাদের হিসাব বিজ্ঞানের ধরনও পরিবর্তন হচ্ছে নিত্য নিয়ত। যেমন আমরা বলি মুদ্রাস্ফীতিজনিত হিসাব বিজ্ঞান, এটা 1970 সালের দিকে আবির্ভাব হয়। অর্থাৎ আজকের 1 টাকা 1 বছর পরে যে 1 টাকা সমান নয়, সে জিনিসটাই আমরা কিভাবে এটা একটা বুঝবো যে আজকের 1 টাকা 1 বছর পরে 1 টাকা সমান নয়, সেটা যে অর্থাৎ মানুষের টাকার যে অবনতি, টাকার যে মুদ্রার যে মানের অবনতি, সেটার দিকে বিবেচনা করে মুদ্রাস্ফীতিজনিত হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয় 1970 সালে। পরে আসে আমরা মানব সম্পদ হিসাব বিজ্ঞান। এটা হিসাব বিজ্ঞানের আমি যদি বলি সর্বশেষ সংযোজন 1975, অর্থাৎ মানব সম্পদ হিসাব বিজ্ঞানটা হচ্ছে একজন মানুষকে হিসাব বিজ্ঞানের দক্ষতার মাধ্যমে তৈরি করে তা কীভাবে সম্পদে রূপান্তর করা যায়, অর্থাৎ সম্পদ কীভাবে ক্যালকুলেশন করা যায়, সে যে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা করি সেটা হচ্ছে মানব সম্পদ হিসাব বিজ্ঞান। এই মানব সম্পদ হিসাব বিজ্ঞান বর্তমান হিসাব বিজ্ঞানের সর্বশেষ সংযোজন। এখন আমরা আসি যে হিসাব বিজ্ঞান যে শুধু এখন একটা দেশে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বকে কীভাবে একটা, অর্থাৎ যেহেতু গ্লোবালাইজেশনের যুগ, অর্থাৎ এই গ্লোবালাইজেশনের যুগে এক হিসাব যেহেতু এক দেশ থেকে আরেক দেশ, এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে ভিন্ন, এই যে সমস্যা এখন গ্লোবাল ভিলেজে সারা পৃথিবীতে বিশ্ব হিসাব বিজ্ঞানটাকে সর্বজন স্বীকৃত করার জন্য যে প্রতিষ্ঠানের আবির্ভাব ঘটে 1973 সালে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি সারা বিশ্বের হিসাবকে একটা সুনির্দিষ্ট মান বা সুনির্দিষ্ট একটা ফ্রেমওয়ার্ক দেওয়ার চেষ্টা করেছে, যার মধ্যে আমরা গ্যাপের নাম শুনি, জেনারেল এক্সপেক্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এই জেনারেল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল উৎপত্তি ঘটে এই IASCর মাধ্যমে। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের উৎপত্তি ক্রমবিকাশ শিখলাম। কী শিখলাম? উৎপত্তি ক্রমবিকাশ ক্ষেত্রে 4টা স্তর শিখলাম। একটা হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ক্রমবিকাশের ক্ষেত্রে আমরা 4টা
কাল শিখছি, একটা হচ্ছে উন্মেষকাল, প্রাক বিশ্লেষণকাল, আধুনিক কাল। এই 4টা স্তরেই হিসাব বিজ্ঞানের উৎপত্তি ক্রমবিকাশ সম্বন্ধে আমরা বিস্তারিত ধারণা পেলাম। তা আমাদের আজকের ক্লাসে যে জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি, 1 নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, 2 নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ক্রমবিকাশ। এখন তোমাদের জন্য কিছু আমি জ্ঞানমূলক প্রশ্ন রেখেছি। আর হিসাব বিজ্ঞানের উৎপত্তি ক্রমবিকাশ এই চিত্রের মাধ্যমে আরও খুব স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে আদিকাল কি উন্মেষকাল, প্রাক বিশ্লেষণকাল। এখানে আছে দুতরফা দাখিলা পদ্ধতি উদ্ভাবন, সেটা বলছিলাম আমি সোমবাদী আত্মেদিকা জিওমেট্রিক পাওয়াশন লিটা বইয়ের মাধ্যমে এই লুকাভিসের দুতরফা দাখিলা পদ্ধতি প্রথম বিশ্লেষণ করেন। পরে বিশ্লেষণ করলে আমরা শিখলাম আর্থিক হিসাব, নিরীক্ষা, কর হিসাব, উৎপাদন বা হিসাব, সরকারি বিজ্ঞান হিসাব, সামাজিক বিজ্ঞান হিসাব, এইগুলো বিশ্লেষণকালে উৎপত্তি লাভ করেছে। আর আধুনিককালে এসে যে হচ্ছে ব্যবস্থান হিসাব বিজ্ঞান, মানব সম্পদ হিসাব বিজ্ঞান এবং মুদ্রাস্ফীতি হিসাব বিজ্ঞানের উৎপত্তি লাভ করে। এখন এই অধ্যায় থেকে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমি তোমাদের জন্য সেট করেছি, এগুলা বাসায় কাজ হিসাবে তোমরা করবে। এক হচ্ছে হিসাব বিজ্ঞান কী, 2 হচ্ছে হিসাব বিজ্ঞানের ব্যবসা ভাষা বলা হয় কেন, 3 হচ্ছে আর্থিক ফলাফল কী, আর্থিক অবস্থা কী, হিসাব বিজ্ঞানের যাত্রা প্রথম কোথায় শুরু হয়, দুদফা দাখিলা পদ্ধতি উৎপত্তি হয় কবে, প্রাচীনকালে মানুষ কি, আধুনিক হিসাব বিজ্ঞানের প্রবর্তককে, প্রাচীনকালে মানুষ কীভাবে হিসাব রাখত, লুকাভিসেল কোথায় জন্মগ্রহণ করেন, এবং প্রাচীন ভারতে ইউরোপ কীভাবে হিসাব রাখা হতো, আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কী। আর একটা অনুধাবনমূলক প্রশ্ন রেখেছি, হিসাব বিজ্ঞানের তথ্য সরবরাহের ভাষা বলা হয় কেন। আজকের ক্লাস এখানেই আমরা এখানেই শেষ করব। আজ আমাদের হিসাব বিজ্ঞানে আজকের যে ক্লাস, তোমরা এই ক্লাসটা দেখলে, যেহেতু করোনাকালীন সময়ে আমরা তোমাদের সাথে সেভাবে মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতেছি না, কিন্তু আমি আশা করব আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা হিসাব বিজ্ঞান সংজ্ঞা, হিসাবের উৎপত্তি ও ক্রমবিকাশ এবং কিছু যে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নগুলো রেখেছি সেগুলো বাসায় মনোযোগ দিয়ে পড়বে, এবং যতটুকু সীমাবদ্ধতা আছে আমরা এর মাধ্যমে কাটিয়ে উঠব। তোমরা সবাই করোনাকালীন সময়ে করোনার যে স্বাস্থ্যবিধি মেনে চলবে, করোনার যে স্লোগান স্টে হোম স্টে সেফ এবং করার মাধ্যমে তোমরা সবাই সুস্থ থাকবে। সবাইকে আজকের ক্লাসের যে করণীয় কাজগুলো ভালো মতো করবে এবং সামনের ক্লাসগুলোতে তোমরা আরও মনোযোগী হবে এবং অংশগ্রহণ করবে, সে আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা।